আসসালামু আলাইকুম। ব্লগ সোনিয়ার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রান্নাঘরের কিছু টিপস। নতুন এবং পুরাতন রাঁধুনিদের জন্য এই টিপসগুলা খুবই দরকারি। এই টিপস আপনারা ফলো করলে আপনাদের সময় এবং টাকা দুটোই কিন্তু বেঁচে যাবে। তো চলুন শুরু করি। এখানে হলো আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। বাজার থেকে কাঁচামরিচ আনার পরে ২ দিনের বেশি কিন্তু রাখা যায় না। সবগুলা কাঁচামরিচই কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইগুলাকে কিভাবে অনেকদিন ধরে সংরক্ষণ করে রেখে ব্যবহার করব তাই আজ আপনাদেরকে দেখাবো। এখানে আমি কিছু কাঁচামরিচের ডাঁটাটা ফেলে দিচ্ছি আর কাঁচামরিচটাকে আমি আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলা কাঁচামরিচ নিয়ে নেব। তো এখানে আমি কিছু কাঁচামরিচ জারের ভিতরে নিয়েছি। এটা হলো কাঁচের জার। আপনারা কাঁচের জার না থাকলে এরকম কিছু কাগজের প্যাকেটের ভিতরে রাখতে পারেন। এইভাবে করে রেখে আপনারা নরমাল ফ্রিজে ১ মাস পর্যন্ত এই কাঁচামরিচগুলা সংরক্ষণ করে রাখতে পারবেন। টিপস নাম্বার ২, এখানে আমি কিছু ধনেপাতা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি ধনেপাতার কিছু গোড়ার দিকের যে ধনেপাতাগুলো আছে এগুলো কিছুটা লালচে হয়ে আসছে, এগুলো আমি আলাদা করে নিচ্ছি আর সামনের দিকেরগুলা আলাদা করে রাখছি আমি। এইভাবে করে আমি ২ ভাবে ভাগ করে নিচ্ছি। আমি পিছনের দিকে যে এই ধনেপাতাগুলো আছে যেগুলো একটু লালচে হয়ে আসছে এগুলো আমি আগে খেয়ে নেব। ধনেপাতার সামনের দিকের গুলা মানে যেটা আগা বলে এগুলা আমি পরে খাবো। এইভাবে করে আপনারা চাইলে অনেক দিন ধরে কিন্তু ধনেপাতা এভাবে খাওয়া যায়। এখানে ধনেপাতাগুলাকে আমি এইভাবে বোটে রেখে দেব নরমাল ফ্রিজে। অনেক দিন ধরে কিন্তু আপনি ধনেপাতাগুলা সংরক্ষণ করে খেতে পারবেন। টিপস নাম্বার ৩, এখানে আমি কিছু রসুন নিয়েছি। এই রসুনগুলা কিন্তু আপনারা ৫ মিনিটের মধ্যে ১ কেজি রসুন কিভাবে খোসা ছাড়িয়ে নেবেন সেটাই আজ আপনাদেরকে দেখাবো। এখানে এইভাবে যদি আমরা একটা একটা করে চামড়া ছিলে নিই আমাদের অনেকটা সময় লেগে যাবে, সময়ও কিন্তু অপচয় হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রসুন গোটা নিয়েছি আর এইভাবে একদম কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে নিলে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু চামড়াগুলা আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি ৫ মিনিটের মধ্যে ১ কেজি রসুন কেটে নেব। আমি সবগুলা রসুনই এভাবে কেটে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চামড়াগুলা নিচ্ছি। আমার হাতের মধ্যে কিন্তু খোসাটা লেগে যাচ্ছে। এখন আমি পানিতে কিন্তু হাতটা ধুয়ে নিচ্ছি বারবার ভিজিয়ে নিয়ে এভাবে করে চামড়াগুলা আলাদা করে নেব। সময়টা কিন্তু খুব কম লেগেছে আমার। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। টিপস নাম্বার ৪, এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমরা কিন্তু পেঁয়াজ কাটার পরে আমাদের হাতে গন্ধ থেকে যায় আর খোসাটাও উঠে আসতে চায় না, তারপরে চোখ জ্বালা-পোড়া করে। তো এইভাবে যদি আপনারা সামনের দিক এবং পিছনের দিকটা কেটে কেটে পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের হাতে গন্ধ থাকবে না, চোখ জ্বালা-পোড়াও করবে না। তো এইভাবে করে আমি সবগুলা পেঁয়াজই কেটে নেব। আশা করি আমার এই টিপসটা দেখে আপনারা উপকৃত হবেন। টিপস নাম্বার ৫, এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি সংরক্ষণ করে রাখবো। আমাদের মতো অনেকে আছেন বাইরে কাজ করেন বা অনেকে সাংসারিকের অনেক ধরনের কাজ নিয়ে কিন্তু বিজি থাকি। রান্না করার জন্য সবকিছু তৈরি করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো এইভাবে যদি আমরা কিছু পেঁয়াজ, রসুন কেটে সবকিছু সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু আমাদের ঝটপট করে রান্নাটা সেরে ফেলা যায়। তো এইভাবে আমি পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দেব বক্স ভরে। আপনারা এভাবে রাখলে ফ্রিজে কিন্তু অনেকদিন পর্যন্ত থাকবে। টিপস নাম্বার ৬, এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়েছি। আমরা যখন বাসায় কোনো কিছু ভর্তা বা অন্যান্য জিনিসের সাথে শুকনা মরিচ ব্যবহার করি এগুলা টেলে নেওয়ার সময় কিন্তু আমাদের ঘরে এবং আশেপাশের প্রতিবেশীর খুব ডিস্টার্ব ফিল করে। তো আমরা যদি একদিনে সবকিছু ভেজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের ঘরেও কোনো সমস্যা হলো না আর বাইরের প্রতিবেশীরও কোনো সমস্যা হলো না। তো এখানে আমি সবগুলা মরিচ কিন্তু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেলে নিলে কিন্তু অনেকদিন ধরে মরিচগুলা থাকবে না। তো আমি তেলের মধ্যে মরিচগুলাকে টেলে নিচ্ছি।
তো এখানে টেলে নেওয়া শেষ। আমি এখন তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচের জারের মধ্যে এই মরিচটাকে সংরক্ষণ করে রেখে দেব। এটা আপনি 1 মাস পর্যন্ত কিন্তু এভাবে রেখে খেতে পারেন। আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। টিপস নাম্বার 7, এখানে আমি কিছু মাছ নিয়েছি। কিছু কিছু মাছ আছে রান্না করার পরেও কিন্তু গন্ধ থেকে যায়। তো যাতে গন্ধটা না লাগে সেই ব্যবস্থাটাই আমি এখন করব। তো এখানে আমি ভাজি করার জন্য মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এটা তো আমরা সবাই জানি। এই পর্যায়ে আমি কিছু লেবুর রস দিয়ে দেব। সামান্য একটু পরিমাণে লেবুর রস দিয়ে দিলে তাহলে কিন্তু রান্না করার পরেও আর গন্ধটা থাকবে না। তো লেবু রসটা দিয়ে আমি ভালো করে এপিঠ ওপিঠ করে মেখে নেব। এই পর্যায়ে যদি আপনারা 1 চামচ তেল এটার সাথে মেখে নেন তাহলে কিন্তু এটা ভাজি করার সময় ফুটে উঠবে না। কিছু কিছু মাছ আছে তৈলাক্ত মাছগুলা, তারপরে পেটি ভাজি করার সময় কিন্তু একদম ফুটে গায়ের মধ্যে আসি পড়ে। যদি এভাবে তেলটা মেখে নেন তাহলে কিন্তু ওটা আর ফুটবে না। আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। টিপস নাম্বার 8, এখানে আমি একটা খুন্তি নিয়েছি। এই খুন্তিটাকে আমি আগুনের মধ্যে দিয়ে একদম লালচে কালার করে নিচ্ছি। একদম লাল হওয়া পর্যন্ত এটাকে আমি আগুনের মধ্যে দিয়ে রেখেছি। তারপরেরটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কিন্তু অনেক সময় রান্না করার সময় তরকারির মধ্যে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে যায় বা হলুদের গন্ধটা থেকে যায়। তো এইভাবে করে খুন্তিটাকে যদি আপনারা ফুঁড়ে এই তরকারির মধ্যে একটু নেড়ে ছেড়ে দেন তাহলে কিন্তু আর হলুদের গন্ধটাও থাকবে না, হলুদের পরিমাণও বেশি দেখা যাবে না। আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তারপরে চলে এসেছি টিপস নাম্বার 9, এখানে আমি একটা আলু নিয়েছি, উপরে খোসাটা ফেলে দিয়েছি, তারপর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে আমি জালি করে নিয়েছি, মানে ফুটো করে নিয়েছি। তো এখন আমি এটাকে তরকারির মাঝখানে দিয়ে দেব। কেন জানেন? কারণ যখন তরকারির মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তখন এইভাবে আলুটা আপনারা যদি তরকারির মাঝখানে দিয়ে দেন লবণটা কিন্তু অনেকটাই কমে যাবে। টিপস নাম্বার 10, এখানে আমি আপনাদেরকে দেখাবো আজ কিভাবে চায়ের রং এবং গন্ধ পারফেক্টভাবে রাখবেন, সেটাই আপনাদেরকে করে দেখাবো। আমি এখানে দেখতে পেয়েছেন পানি ঠান্ডা অবস্থায় কিন্তু আমি চায়ের পাতাটা দিইনি। পানি যখন ফুটে উঠেছে তখন আমি চায়ের পাতাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ফেলে রেখেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু এখানে চায়ের পাতাটা একটু কম ইউজ করেছি। এইভাবে যদি চাটা রান্না করেন তাহলে কিন্তু আপনাদের চায়ের পাতাও কম লাগবে। তারপরে আপনাদেরকে আমি পারফেক্টভাবে চা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা কাপে চিনি এবং দুধ পাউডার দিয়েছি। তারপরে কিছুটা পরিমাণে পানি দিয়ে, মানে একদম অল্প পরিমাণে চিনি এবং দুধ পাউডার ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা চা বানান তাহলে কিন্তু কালার এবং স্বাদটা একদম অটুট থাকবে। আপনারা এই টিপসটি ফলো করে দেখতে পারেন। এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। তো আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। আমি কিন্তু আপনাদেরকে 10টা টিপস দেখিয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো দেওয়াই যায়। আর আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।